এটা বিপ্লব ছিল কিনা? এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে তিনটা জিনিসের পার্থক্য আমাদের বুঝতে হবে। একটা হলো বিপ্লব, একটা হলো সংস্কার, একটা হলো ক্ষমতার পালাবদল বা ক্ষমতা পরিবর্তন। বিপ্লবকে, বিপ্লব হলো একটা সমাজ এবং একটা শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন, আমূল পরিবর্তন। এটা হলো বিপ্লব। সংস্কার হলো এর চেয়ে লিমিটেড। সংস্কারের ক্ষেত্রে একটা বিরাজমান কাঠামো থাকে, বিদ্যমান কাঠামো থাকে, সেটার মধ্যে কিছু পরিবর্তন হয়, কিছু মেরামতি হয়, কিছু পুনর্গঠন হয়। এটা হলো সংস্কার। আর ক্ষমতার পালাবদল এটা আপনারা সবাই বোঝেন, একজন গেল আরেকজন আসবে, দ্যাটস ইট। আচ্ছা, তাও আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। মনে করেন রাষ্ট্র ক্ষমতা হলো একটা চেয়ারের মতো বা একটা সিংহাসনের মতো। এই সিংহাসনের উপরে শাসক বসে থাকে। এখন আপনি এসে শাসককে এখান থেকে নামায় ফেললেন, ধাক্কা দিয়ে, টেনে, যেভাবে ইচ্ছা নামায় ফেললেন। এটা কি? এটা হলো সরকার পতন। আপনি তারপর চেয়ারে বসে গেলেন, এটা কি? ক্ষমতা দখল। চেয়ারে বসার পর আপনি চেয়ারটা রেনোভেট করলেন, নতুন করে বার্নিশ করলেন, নতুন করে রং করলেন, কোনো জায়গায় ছিঁড়ে গেছিল সেলাই করলেন, কোনো জায়গায় ঘুণ পোকা ছিল আপনি ওটা চেঞ্জ করলেন। এটা হলো সংস্কার। কিন্তু বিপ্লব কি? বিপ্লব হলো আপনি চেয়ারটা ডিসম্যান্টেল করবেন, আপনি ওটা ভাঙবেন, নতুন করে তৈরি করবেন, এবং নতুন চেয়ারটা আগেরটার মতো হবে না, এটা ডিফারেন্ট হবে। এবং প্রবলেম ওটা চেয়ার নাও হইতে পারে, ওটা একটা টুল হইতে পারে, দিভান হইতে পারে। এটা হলো বিপ্লব। কাজেই এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি আবার প্রশ্নটা করি, জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কিনা? জুলাইয়ের আন্দোলন বিপ্লব ছিল না। আপনারা চিন্তা করে দেখেন এখানে কি হয়েছে। এখানে শুধুমাত্র একটা কাজে সাফল্য আসছে, সরকার পতন, হাসিনার পতন হয়েছে। কিন্তু ক্ষমতা দখলটাও কিন্তু হয় নাই। যারা বিপ্লবের নেতৃত্ব দিছে তারা কিন্তু ক্ষমতা দখল করে নাই, বরং একটা মিক্সড ধরনের পাওয়ার শেয়ারিং হচ্ছে। এটা আমরা সবাই দেখতেছি এখন, রাইট? আচ্ছা, সংস্কারের ক্ষেত্রে আমরা এখনো বলতে পারতেছি না আসলে সংস্কার কতটুকু হবে। ইট স্টিল রিমেইনস টু বি সিন। প্রবাবলি সংস্কার হবে কিছু, নো ডাউট, বাট ডেফিনেটলি এখানে আসলে বিপ্লব হয় নাই। তাহলে এখন প্রশ্ন হলো, কেন এটা বিপ্লব হইল না? এতগুলো মানুষের কোরবানি, এত মানুষ অন্ধ হয়ে গেল, এত মানুষ পঙ্গু হয়ে গেল, এত কষ্ট, তাও এটা কেন বিপ্লব হয় নাই? এটার অ্যান্সারটা আসলে সহজ। কারণ এখানে কোনো বৈপ্লবিক আদর্শ ছিল না, এখানে কোনো বৈপ্লবিক পরিকল্পনা ছিল না, এখানে কোনো মতাদর্শ প্রতিষ্ঠার জন্য, কোনো আদর্শ বা আকীদা প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন হয় নাই। এখানে কোনো ম্যানিফেস্টো ছিল না, কোনো কিতাব ছিল না। ইনফ্যাক্ট মানুষ এখানে কোনো নেতার পিছনেও নামে নাই। ইনফ্যাক্ট এই পুরো আন্দোলনটার মজার বিষয় হলো যে মানুষ এখানে আসলে কোনো কিছুর ফরে নামে নাই। তারা এখানে নামছে বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? মানুষ এখানে নামছে গণহত্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। মানুষ এখানে নামছে আবু সাইদের উপর যে গুলি চালানো হয়েছে সেটার বিরুদ্ধে। মানুষ নামছে মুগ্ধ, আসহাবুল ইয়ামিন, ফাইয়াজদের উপর পাখির মতো গুলি করার বিরুদ্ধে। মানুষ নামছে আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে। এই যে লাশের চেয়ে মেট্রো রেল বেশি দামি, এই বয়ানের বিরুদ্ধে মানুষ নামছে, আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ নামছে, আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে মানুষ নামছে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ নামছে। কিন্তু মানুষ কোনো বৈপ্লবিক আদর্শের জন্য নামে নেই। পুরো প্রসেসটা একবার চিন্তা করে দেখেন। কোটা সংস্কার এটা কিন্তু একটা জনমানুষের ইস্যু না। মানুষের কিন্তু সমর্থন দিয়েছে অবভিয়াসলি, বাট এটার জন্য মানুষ রাস্তায় নামতো না, রাইট? কিন্তু মানুষ শেষ পর্যন্ত নামলো কেন? কারণ হাসিনার লাগাম ছাড়া বক্তব্য, তার একটার পর একটা ব্লান্ডার, তার ব্রুটাল রিপ্রেশন, এসবের কারণে শেষ পর্যন্ত মানুষ চিন্তা করলো যে এবার একটা এসপারোসর হইতে হবে, শি মাস্ট গো। এভাবে আসলে একটা দেশ চলতে পারে না। এই কারণে মানুষ নামছে। এবং বেসিক্যালি শেখ হাসিনা পুরা দেশের মানুষকে তার বিরুদ্ধে আসলে ঐক্যবদ্ধ করছে। এটা ছিল এই বিপ্লবের গ্লু, মানে সরি, এই মুভমেন্টের গ্লু। এটা ছিল এই মুভমেন্টের গ্লু, কোনো আদর্শ না। এটা ছিল হাসিনার বিরুদ্ধে একটা গণবিস্ফোরণ, একটা পপুলার আপরাইজিং বেসিক্যালি, যে সহজভাবে আমি বলি। মানুষের দীর্ঘদিনের জমে থাকা যে ক্ষোভ, রাগ, এই জুলুম মানুষ সহ্য করতে আর পারতেছে না, এবং মানুষের মনে হচ্ছে যে এইভাবে আসলে আমরা থাকতে পারবো না। এই কারণে মানুষ রাস্তায় নেমে আসছে। এবং আমি এই কথাটা লিখছি এবং এটা বারবার বলি, এবং আমি এটা আসলেই বিশ্বাস করি যে এই আন্দোলনের মূল উস্কানিদাতা শেখ হাসিনা, এটার প্রধান সমন্বয়ক শেখ হাসিনা, এটার প্রধান স্থপতি শেখ হাসিনা, এটার প্রধান ইঞ্জিন বা চালিকা শক্তি শেখ হাসিনা। শেখ হাসিনাকে ছাড়া এই আন্দোলন কখনো সরকার পতনের দিকে যায় না। আপনারা চিন্তা করে দেখেন, 30শে জুলাই
সে যদি সবগুলা দাবি মেনে নেয়, কি হয় তারপর? সরকার পতন হয়? হয় না সরকার পতন। তাদের ফেরত যেতে হইতো তখন, সব দাবি মেনে নিচ্ছে, এখন তুমি কি করবে? তার ফেরত যেতে হবে। হয়তোবা তারা কয়েক মাস পর নতুন কোনো আন্দোলন নিয়ে আসতে পারতো, সেটা ডিফারেন্ট কথা, কিন্তু আন্দোলন ওখানে শেষ হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা কি করলো? সে আলটিমেটলি এটাকে পতনের দিকে নিয়ে গেল। তার যে হিউব্রিস, তার যে অ্যারোগেন্স, তার যে অহংকার, এটা আলটিমেটলি তাকে পতনের দিকে নিয়ে গেল। এবং এইখানে আমি আসলে ফিরআউনের সাথে একটা মিল দেখতে পাই। ফিরআউনের কথাটা চিন্তা করে যে বনী ইসরায়েল যখন লোহিত সাগরের সামনে গেল, মুসা আলাহিস সাল্লামের পেছনে পেছনে, সাগর ভাগ হয়ে গেল, বনী ইসরায়েল সাগরের মধ্যে চলে যাচ্ছে। ফিরআউনের কি দরকার ছিল তার পেছনে পেছনে যাওয়ার? সে কি গেইন করতো এখানে? বনী ইসরায়েল তো চলে যাচ্ছে, বনী ইসরায়েল তার পাওয়ার জন্য কোনো চ্যালেঞ্জ না, বনী ইসরায়েল তার সিংহাসন নিতে চায় না, তাহলে সে কেন যাচ্ছে? সে দেখতেছে তার সামনে একটা সমুদ্র লিটারালি ভাগ হয়ে গেছে, একটা সুপার ন্যাচারাল ইভেন্ট তার সামনে ঘটতেছে। সে বুঝতেছে এটা দুনিয়াবি কোনো শক্তির কাজ না, তাও সে কি করতেছে? তার মনে হলো যে না, এর পিছিয়ে আমি যাই। এটা কেন? এটা তার অ্যারোগেন্স। সেই তো বলছিল আনা রাব্বুকুমুল আলা, এটা তার অহংকার, এবং এই অহংকারটাই তার পতন নিয়ে আসছে। এবং সেই ব্যাপারটা আমি বলবো যে শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। আল্লাহ এইভাবেই তার পতনটা রাখছেন, এটা কদর আল্লাহ। এই আন্দোলন নিয়ে অনেক ধরনের তত্ত্ব আছে, অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আপনারা শুনবেন। যেমন ধরেন, কেউ আমেরিকার কথা বলবে, কেউ কালার রেভলিউশনের কথা বলবে, কেউ এনইডির কথা বলবে। এবং এই কথাগুলোর যে একেবারে মেরিট নাই আমি সেটাও মনে করি না, এখানে কিছু মেরিট থাকতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুটো পয়েন্ট আমাদের স্বীকার করতে হবে। সে দুটো পয়েন্ট হলো, শেখ হাসিনার বিরুদ্ধে পুরা বাংলাদেশের অধিকাংশ মানুষ একসাথে হয়ে গেছিল, একটা ইজমা হয়ে গেছিল যে শি মাস্ট গো। অ্যান্ড সেকেন্ড পয়েন্টটা হলো, দুনিয়া চালায় কে? আল্লাহ। আল্লাহ মালিকুল মুলক, আল্লাহ আল জব্বার আল মুতাকাব্বির, এবং আল্লাহ আল লতীফ আস-সাতুর, ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তার কর্ম সম্পাদনে প্রবল, যদি অধিকাংশ মানুষ তা জানে না। অনেক মানুষের অনেক পরিকল্পনা থাকে, মাখলুকের অনেক পরিকল্পনা থাকে, অনেক ষড়যন্ত্র থাকে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কার ইচ্ছা বাস্তবায়ন হয়? ওয়া মাকারু ওয়া মাকরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবাই পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করে, আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়। ওয়ালা গালিবা ইল্লাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। আমরা যেন একটা ব্যালেন্স পজিশনে থাকি। ব্যাপারটা যেন এমন না হয় যে আমরা চিন্তা করতেছি যে কেউ সেভিয়ার আসছে আসমান থেকে নেমে বাংলাদেশকে অনেক কিছু করে দিবে, এরকম কিছু আমরা চিন্তা করার দরকার নাই। আবার আমাদের এটাও চিন্তা করার দরকার নাই যে সবকিছুই মনে হয় ইলুমিনাতি করে বা আমেরিকা করে বা অমুক কেউ করে। ব্যাপারগুলো আসলে এরকম না, দুনিয়া কন্ট্রোল করেন আল্লাহ। যাই হোক, আমি মূল আলোচনায় যদি ফেরত যাই, আমরা শুরু করছিলাম একটা প্রশ্ন দিয়ে, এটা বিপ্লব কিনা? এটা বিপ্লব না। এটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে গণবিস্ফোরণ, এটা ছিল হাসিনার পতনের ব্যাপারে মানুষের মধ্যে যে মনোভাব অলরেডি চলে আসছিল সেটা একটা বাস্তবায়ন। এবং এই জন্যই মানুষ যখন বুঝতে পারছে যে আলটিমেটলি আর কোনো অপশন নেই, আমাদের রাস্তায় নেমে যেতে হবে, তখন হাসিনার পতনটা নির্ধারিত হয়ে গেছে।